আমি মানুষের ঘরে মাথা দেব, আমার আজকে খেদা দিলে আমার কালকেই নামিয়ে চলে যেতে আসছে। এখন এই জায়গা তারা দুই বোনই ছিল, এখন তার হামিদার কাছে সব জবানবন্দি পাওয়া যাবে না। আজকে 342 কার্যবিধি আইনের 342 ধারা যাকে বলা হয় আসামি পরীক্ষার জন্য দিন ধার্য ছিল। আমরা আসামিদেরকে পরীক্ষা করেছি, তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে কি কি সাক্ষ্য উপস্থাপন হয়েছে সেগুলো উল্লেখপূর্বক আমরা তাদেরকে জানতে চেয়েছি যে আপনার বিরুদ্ধে 29 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছে, এই সাক্ষ্য আপনি শুনেছেন কিনা, এবং আপনার উকিল জেরা করেছে সেটাও শুনেছেন কিনা, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা, আপনি দোষী না নির্দোষী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আমি দুটো ভিডিও দেখাবো। অল্প একটু ভিডিও দেখিয়েছি, এবার আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। হিটু শেখের মা এবং আসিয়ার পিপি যে তথ্য দিয়েছে, যা শুনলে রীতিমতো আপনারা অবাক হবেন। হিটু শেখের মা এবার যে হামিদাকে নিয়ে এবং হামিদার মাকে নিয়ে যে কথাগুলা বলেছে এবং তার প্রতিবেশীদেরকে নিয়েও কিছু কথা বলেছে। ওনার দাবি এলাকাতে তাদেরকে কেউ তাদের ভালো চায় না কেউ। আরো কিছু আলোচনা করেছে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হবেন। হিটু শেখের মায়ের এখন পর্যন্ত বলতেছে যে হামিদাকে আইনের আওতায় আনা হোক, হামিদাকে এনে জিজ্ঞাসাবাদ করলেই আসল অপরাধী নাম বের হবে। এই ঘটনার সাথে সম্পূর্ণভাবেই নাকি জড়িত হামিদা এবং হামিদার মা। সম্মানিত ভিউয়ার্স, এবং আসিয়ার পিপি যে কথাগুলো বলেছে হিটু শেখের জবানবন্দিতে, হিটু শেখ যে ওনার সাথে জবানবন্দিতে যে কথাগুলো বলেছে সেই কথাগুলোও আমি আপনাদের মাঝে শোনানোর চেষ্টা করছি। মাগুরার ঘটনা। সম্মানিত ভিউয়ার্স, কোন দিকে এবার এগুচ্ছে আমি সম্পূর্ণ কথাগুলো শোনাচ্ছি। হিটু শেখের মা যে কথাগুলো বলেছে যা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো দর্শক শ্রোতা, আমরা আজকে কার্য দিবসের শেষ দিন, বৃহস্পতিবার। দর্শক, হিটু শেখের বাড়ি এটি দেখতে পাচ্ছেন। আজকে তাকে এই প্রথম মহামান্য আদালত তাকে প্রশ্ন করেছিলেন, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে কিনা, তোমার কেউ আছে কিনা, তুমি কিছু লিখিত দিতে চাও কিনা। তার দাদিকে আমরা আজকে দেখেছি বারান্দায়, আমরা আসছি একটু কথা বলবো তার সাথে। একটু যদি বলতেন। আমাদের পক্ষে তো কোনো সাক্ষী নেই, তারপরও তারা 2-4 জনের যে কথা দিয়েছে ওই জায়গা, সেটা কি সত্য না মিথ্যে সেটা তো তাই না। তা আমি চাই যে আমার পক্ষে তো কোনো সাক্ষী সাবত নেই, এখন আমার নিজের সাক্ষীতেই হবে কি না হবে সে উপর আল্লাহ জানে, আর জানে আইনই জানে। আমি তো রান্না টান্না করি, খাওয়াই দাওয়াই দিয়ে আমি সব ভালো দেখে আমার মনিরা সবাই কাজে চলে গেছে, সবাই কাজে পাঠাই দিয়ে তাই আমি হলো বাড়িতে কারেন্ট বিল দিতে গেছিলাম, বিদ্যুৎ দিতে গেছিলাম। তারপরও আমার পুতাবিটার বউ বলিছে যে দাদি আপনি কারেন্ট বিল দিতে যাবেন না, বেল 10টা বাজে গেল। তা আমি কছি কি যে আমি যাচ্ছি মনি, তখন আমি তাকে খাওয়াই দাওয়াই থুই আমি তাকে ভালো দেখে আমি বাড়িতে গেছি আমার মনিকের কাজে পাঠাই দিয়ে। মানে এই ঘটনাটা অন্য কেউ আইছিল কি না আসছিল তা তো আমি বলতে পারতেছি না, কিন্তু আমার বাড়িতে ঢোকার মতন কেউ নাই। এটা তাহলে ওরা 2 বোনই ছিল, তার মধ্যে আমার বাসায় কেউ ছিল না। আমরা 4 জন 5 জন যে আমরা 5 জনই চলে গেছি। সে আনার এর কথার উত্তর দেবো কি কোন উত্তর দেওয়ার না, দেখা করতে তো আমার দেয় নাই, আমারে যে দেখা করতে দেবে সে দেখা করতেও আমার দিচ্ছে না। সাক্ষী তো নাই, তা বলবি না, তা কি করবে? সাক্ষী থাকলে তো বলতো যে আমার সাক্ষী আছে, আমাদের বিরুদ্ধে তো লোক নাই, আমাকে তো বেপক্ষ, আমাকে তো সবাই ফাঁসাই দিতে চাচ্ছে। ফাঁসাই দেওয়ার জন্য তো আজকে এই কপালে আমি এই কষ্ট নিছি। এখন আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াবো, দুয়ার দরে খাইয়ে বেড়াবো, আমার জায়গা নেই, বাসা নেই, আমি মানুষের ঘরে মাথা দেবো, আমার আজকে খেদা দিলে আমার কালকেই নামিয়ে চলে যেতে আসছে। এখন এই জায়গা তারা 2 বোনই ছিল, এখন তার হামিদার কাছে সব জবানবন্দি পাওয়া যাবে না। আপনি সেই জবানবন্দি হামিদা যদি দেয়
তাছাড়া তো আমার বাসায় কেউ ছিল না, তারাই 2 বোনই ছিল। না, শাও কাজে চলে গেছিল, শাও মুসুরি তুলতে গেছে। ওই যে ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছেন ওই ভাইয়ের মুসুরি তুলতে গেছিল। হ্যাঁ, মুসুরি গাছ উঠাতে গেছিল। বাড়ি সব ওরাই 2 বোনই। এই যে জায়গা গেট লাগানো ছিল, তাহলে সবকিছু আমি লাগানো। আপনি কিন্তু বক্তব্য এর আগে আপনার ছেলের সম্পর্কে যে রকমের স্বভাব আছে, এরকম করতে পারে, এরকম আপনি বলছিলেন যে আসলে এই তা তো বলছিলেন বা মানছি আগে খবর উঠেছে, মানুষ যদি হয় একটুক বানায় ফেলাবে এত বড়, বুঝছেন না? তখন আমার মাথার মধ্যে কোনো ছিল না, যাতে পুলিশ এসে ভরে গেল, তারপরে সন্তান ধরিয়া দিছি, তখনও কৃষির মধ্যে কি বলেছি তা তো আমার মাথায় খেলে নাই। আমি হয়তো ভুল করে কইও ফেলতে পারি, মা সন্তানের চাই না যে মা সন্তানের খারাপ পথে নামাই দিই, চাই। তাহলে আপনি কি সেই সময় কি ভুল করে বলে ফেলেছিলেন? ওর আমি মনে করে তারপরে এই জায়গাটা বেহুশ হয়ে পড়েছিলাম, এই জায়গাটা বেহুশ হয়ে পড়েছিলাম, তখন আমি মনিকে ধরে দিলাম। লোক এই গ্রামের লোকে এসে তো আমার মাথায় পানি দেয়। এখন আমার মনিকের কি হবে না হবে উপর আল্লাহ জানেন, আমি কিছু জানি না। আজকে যে জুবানবন্দি দেশে ওরা 4 জনের, 4 জুবানবন্দিতে কি বাঁচবি কি মরবি তা তো আমি জানি না। গিয়েছিলাম, দেখা করতে পারিনি, খালি ওইটুকুই শুনলাম। খালি শুনলাম যে ওরা 4 জনেরই জুবানবন্দি নেছে ম্যাস্টের, মানে কি নেছে তা তো আমি বলতে পারবো না। আর আমি তো শুনিও না, আমার তো সে জায়গায় জাতি দিইনি। আমি যে সে জানলার কাছে যে দাঁড়াবো আমার তো ঢুকতে দিইনি। এর উপর আর কি বলবো কও? আর কিছু কাউ আর কিছু আছে আমার? আমি সাক্ষী, আমার সাক্ষী দিয়ে নিবলি হবেন নাই, আমার সাক্ষী বলে নেবে না। ওই ওই উকিলেরই বলেছিলাম। হ্যাঁ, আজকে কি বলেছে তা তো আমি এখন বুঝতে পারিনি, আমি তো অশিক্ষিত, আমি কি বুঝবো বলো না। মানে এইভাবে চলবে কি না চলবে তো না। না, খালি ওই ঘরেতে ওই কোঠাতে নিয়ে গেলে আইটে গেল, সেইটা একটু দেখেছি বারান্দাতে। আবার নিজেই নামাইয়া যখন গাড়িতে উঠেলে তখন একটু দেখেছি, কথা বলার কোনো সুযোগই নেই। এদিকে ঘাড় এরকম ঘুরেই দেখেছিল আমাকে। আমার নাসরিন ছিল, তার শ্বশুর শাশুড়ি ছিল। দেখলাম ওই যে মাথায় থালি কি বোঝা যায়, ওই যে মাথায় দিয়ে নিয়ে যাচ্ছে না 3 বাপিটার, ওর মধ্যে তার মুখও দেখার কায়দা নেই, কথা বলারও কায়দা নেই। ওরা একটু ঘুরে ঘুরে দেখলে যে আমার কেউ আইসে নাই, এইটুক। আল্লাহ না, আর আমি কিছু বলতে চাই না। যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে আমি ফেরত পাবো, আর আল্লাহ যদি আমার না দেয় তাহলে তার সাজা সে খাটবে, তার উপরে তার আমি কিছু করতে পারবো না। আর এখন যদি হামিদারে নিয়ে আসা, হামিদা যদি সত্য কথা কয় তাহলে হয়তো আমার ছেলে বাঁচতে পারে, আর যদি সত্য কথা না কয় তাহলে আমার মনে বাঁচবে না। আমার মনে বিশ্বাস, মানে ওদের বাড়ি সব আমি বাদী, যে সে বাদী তো কবে তো একটা, আমি তো বাদী না যে আমি সেইটা কব বলবো। আপনি সাফাই চাকরি দিতে চান কিনা, তো তাকে নিজেদেরকে নির্দোষ দাবি করে সাফাই সাক্ষী দেবে না বলে মর্মে হুজুর আদালতে তারা ব্যক্ত করে। বিজ্ঞ আদালত পূর্ণাঙ্গ শুনানি আনতে পরবর্তীতে এই মোকদ্দমা যুক্তিতর্কের জন্য আগামী 12/5/2025 তারিখে দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যে 12/5/2025 তারিখে যুক্তিতর্ক শেষ হওয়ার পরে দ্রুত সময়ের মধ্যে এই মোকদ্দমার রায় হবে ইনশাআল্লাহ, চূড়ান্ত রায়। সাফাই সাক্ষী তো নিতে গিয়ে আত্মপক্ষ সমর্থন করে সাক্ষী যে আমি এই ঘটনার সঙ্গে ছিলাম না, যদি এরকমের কোনো ডকুমেন্টারি এভিডেন্স অথবা যদি কোনো প্রত্যক্ষ সাক্ষী থাকে, সে যদি সাক্ষী দিয়ে প্রমাণ করতে পারে যে না আসামি ঘটনাস্থলে ছিল না, তাহলে সে একটা বেনিফিট পাবে। এটাকেই সাফাই সাক্ষী বলা হয়, এটাকে ডিডব্লিউ, ডিফেন্স উইটনেস। না, সে তারা বলছে যে তারা কোনো সাফাই সাক্ষী দিবে না, তাদের কোনো সাফাই সাক্ষী নেই। সেটা তো সে আগেই দোষ স্বীকার করেছে, 164 দিয়েই তো সে বলেছে ঘটনার সঙ্গে সে দোষী। সুতরাং সে জানে যে আমার সাক্ষী দিয়ে তো আর কোনো বেনিফিট আমি পাবো না। আর সে বলেছে সেটাই বড় কথা না, সে বলেছে আমার প্রত্যক্ষ কোনো সাক্ষী নেই, আমার কাছে কেউ আমার কথায় সাক্ষী দিবে না।
হ্যাঁ, এটা প্রমাণিত হয়েছে, সে ঘটনাই ছিল। নিজেকে বক্তব্যে সে আড়াল করার চেষ্টা করেছে, আদালতে সে সংক্ষিপ্ত কথা বলেছে, আদালতকে বোঝাতে চেয়েছে যে ঘটনার সময় আমি বাড়ি ছিলাম না। ঘটনা সে ঘটায়নি, সে কথা সে বলে নাই। সে আদালতকে বোঝাতে চেয়েছিল যে আমি ঘটনার সময় বাড়ি ছিলাম না, এইটা বোঝাতে চেয়েছিল। সর্বশেষ আপডেট পেয়েছি, আমি পেয়েছি সর্বশেষ আপডেট এইটা। যদি সে কি আপিল করতে পারবে? অবশ্যই প্রত্যেকটা মানুষেরই ক্ষুব্ধ যে কোনো পক্ষই উচ্চ আদালতে যেতে পারে। সেখানে বেনিফিট না পাইলে সে হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে মহামান্য সুপ্রিম কোর্টে যাবে। সে তাতেও যদি বেনিফিট, হ্যাঁ, আপিলের ডিভিশন শেষ করেও যদি সে মনে হয় সে প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাইতে পারবে, এই স্কোপগুলো তার আছে যদি সে চায়। আর না চাইলে রায়ের পরেই একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কার্যকারী হবে আদেশ। যদি সে বলতো যে আমি সাক্ষী দিব, আমার কাগজপত্র আছে সব আছে, তাহলে কি হতে পারে? আদালত তাকে ডিডাব্লিউর জন্য দিন ধার্য করবে। যুক্তিতর্ক দিন ধার্য না করে তিনি ডিডাব্লিউর জন্য, আসামি পক্ষের সাক্ষীর জন্য দিন ধার্য করতেন এবং আসামিকে নির্দেশ দেওয়া হতো আপনি সাক্ষী মানেন, কারা আপনার পক্ষে সাক্ষী দিবে তাদেরকে আপনি সঙ্গে নিয়ে আসবেন বা আপনার লোকজন তাদেরকে এনে সাক্ষী দিবে, এই জন্য আদেশ হতো। সেক্ষেত্রে যুক্তিতর্কের জন্য দিন পড়তো না। এখন যুক্তিতর্কের কয়টা দিন লাগতে পারে? যুক্তিতর্ক আমরা আশা করেছিলাম যে আমরা একদিনে যুক্তিতর্ক শেষ করব, কিন্তু আপনারা সকল অবগত আছেন যেই মামলাটায় আমাকে সহযোগিতা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় একজন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। উনি আমাকে বিভিন্ন পরামর্শ এবং হেল্প করে থাকেন। তো উনি সোমবারে ওনার ডিপার্টমেন্টাল মিটিং আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যার কারণে উনি থাকতে পারবেন না। উনি অনুরোধ করেছেন যে যেন যুক্তিতর্কটা চলমান থাকে। মঙ্গলবারে এসে উনি যুক্তিতর্কের সমাপনী টানবেন। যুক্তিতর্কটা কি আসলে? যুক্তিতর্ক হচ্ছে যে তার বিরুদ্ধে যে সাক্ষী শপথ হয়েছে আমরা কতটা তাকে দোষী সাব্যস্ত করতে পেরেছি এটা রাষ্ট্রপক্ষ উপস্থাপন করবে, এবং তার পক্ষের আইনজীবী সে আমরা কতটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছি সেই জায়গাগুলোকে সে তুলে ধরবে, তার আসামিকে সে নির্দোষ দাবি করে খালাস চাইবে। এটা হচ্ছে যুক্তিতর্ক, যার বাংলা কথা হচ্ছে সল জবাব। পরস্পর যুক্তি উপস্থাপন যে আমার আসামি এই কারণে খালাস পাবে, আর রাষ্ট্রপক্ষ বলবে, আমরা বলবো যে আসামি এই কারণে সাজা। সে যে বললো সাক্ষী নাই, তার অনেক কিছুই নাই, দিতে পারো না, লিখিত নাই, যে নতুন করে সে আবার চায় সাক্ষী দিব, আমি আমার সাক্ষী আছে করতে চায়, আইনের কথা হচ্ছে যে আর্গুমেন্টের জন্য দিন পড়েছে, সে বিজ্ঞ আদালতে বলেছে আমি সাক্ষী দিব না। তারপর যদি সে মনে করে আদালতে আবেদন করবে, সে আবেদন মঞ্জুর করা না করার ব্যাপার একান্ত আদালত, সেটা নিয়ে মন্তব্য করার কোনো সুযোগ। যে কোনো স্টেজে যে কেউ আদালতে প্রতিকার চেয়ে আবেদন করতে পারে, আইনের ধারা আছে। সে আবেদন মঞ্জুর করা না করার বিষয়টা একান্ত আদালত, একান্তই আদালত। আজকে এই মামলা যদি দৃষ্টান্তমূলক সাজা হয় তাহলে আমার মনে হয় যে মাগুরা শুধু না, সারা বাংলাদেশের একটা মেসেজ যে এই ধরনের পশুদের কি দৃষ্টান্তমূলক সাজা হয়েছে, এদেরকে মানুষ ভীত সন্ত্রস্ত হয় এবং অপরাধ প্রবণতা থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করে। আর যারা আমরা সমাজের এলিট পার্সন, আমাদের দায়িত্বটা হচ্ছে এটাকে সমাজে বহুলভাবে প্রচার করা, যে পাপ করলে এই সাজা হয়। ঠিক আছে, প্রচারণায় মানুষকে বিমুখ করতে পারে, পথ থেকে ফেরাতে পারে। আর যদি মাদকের করাল গ্রাস থেকে সমাজকে বাঁচানো যায় তাহলে এই ধর্ষণের প্রক্রিয়াটা অনেক বহুল অংশে কমে যাবে। সারা দেশবাসীর বাবা মার উদ্দেশ্যে কি বলবেন আপনি? সারা দেশবাসীর বাবা মার উদ্দেশ্যে বলবো যে দেয়ার ইজ নো মাদার অ্যান্ড নো ফাদার হু লাভ দেয়ার চাইল্ড। পৃথিবীতে এমন কোনো পিতামাতা নাই সে তার সন্তানকে ভালোবাসে। সুতরাং আমি চাইবো যে সকলের সন্তানের নিরাপত্তা যেন নিশ্চিত করে, তারা যেন নিজেদের কাছে সন্তানকে আগলে রাখে, তাহলে হয়তো তার সন্তান বিপদ থেকে মুক্ত থাকতে পারবে। আর আমাদের মতো এলিট পার্সনরা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে অপরাধের বিরুদ্ধে। পারিবারিক শিক্ষা দিতে হবে, গুরুত্বপূর্ণ পারিবারিক শিক্ষা এবং প্রকৃত সুশিক্ষায় শিক্ষিত সমাজটাকে যদি সুশিক্ষায় সম্মানিত ভিউয়ার্স, এই যে হিটু শেখের মায়ের কথাগুলা শুনেছেন এবং আসিয়ার পিপির যে কথাগুলা বলেছে, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। হিটু শেখের মা যে কথাগুলা বলেছে আসলে এই কথাগুলা কতটুকু সত্য বলেছে এবং কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত, তাহলে কি এই ঘটনার সাথে কি পুরোপুরি হামিদা জড়িত, সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।